সুপ্রিয় দর্শক, রকমারি টিভির পক্ষ থেকে আজকে চলে আসলাম নাটোরের উত্তরা গণভবন। নাটোর শহর থেকে 3 কিলোমিটার দূরে উত্তরা গণভবন। কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে। ঐতিহ্যের জৌলস, রাজা রানী প্রজা ও উজির নজিরদের সাক্ষী হয়ে এখনও রয়ে গিয়েছে এই দীঘাপতিয়া রাজবাড়ি। দীঘাপতিয়া রাজবাড়িটি প্রাচীন স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন। প্রায় 300 বছর পুরনো ইতিহাস জড়িত রয়েছে এই দীঘাপতিয়ার রাজবাড়ির সঙ্গে, যেটা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন দেখার জন্য দূর দূরান্ত থেকে এই দীঘাপতিয়া রাজবাড়িতে আসে। এবং এই নাটোরে অনেক ঐতিহ্যবাহী একটি শহর। নাটোরে রানী ভবানীর রাজপ্রাসাদ আছে, দীঘাপতিয়া রাজপ্রাসাদ আছে, এছাড়া পুঠিয়া রাজপ্রাসাদ। এই ধরনের অনেক পুরাকীর্তি ইতিহাসের সাক্ষী হয়ে এই নাটোর জেলায় অনেক বড় বড় কালের সাক্ষী হয়ে রয়েছে। উত্তরা গণভবনে পাখির অভয়াশ্রম, এখানে অনেক অতিথি পাখিও আসে। আজকে আপনারা দেখতেছেন এখানে অনেক লোক সমাগম হয়েছে। তারা সবাই বিভিন্ন ঐতিহ্য ঘুরে ঘুরে দেখছেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ারাম রায়। 1680 খ্রিস্টাব্দে নাটোরের কলম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন নরসিংহ রায়। রামজীবন যখন পুঠিয়ার রাজা দর্পনারায়ণের অধীনে চাকরি করতেন, তখন তিনি কাজ উপলক্ষে চলনবিল এলাকায় কলম গ্রামে আসেন। সেখানে পৌঁছানোর পর দুজন বালক রাজা রামজীবনের নৌকার সামনে এসে দাঁড়ান এবং তাদের মধ্যে একজনের কথা এবং বুদ্ধিতে খুশি হয়ে তাকে নাটোরে নিয়ে আসেন এবং তাকে মাসিক 8 আনা মাইনেতে কাজে লাগান। আস্তে আস্তে তার দক্ষতা দেখে রাজা রামজীবন 5 টাকা মাইনেতে মোহরি নিযুক্ত করেন। পরবর্তীতে পুঠিয়ার রাজা দর্পনারায়ণের স্নেহের ভালোবাসায় সহানুভূতি ও নগর সরকারের ভ্রাতা রামানন্দের প্রভাব প্রতিপত্তি ও বাংলার নবাব দেওয়ান মুর্শিদ কুলি খানের নেক নজর সব কিছু মিলে যখন রামজীবন জমিদারি লাভ করেন, তখন রামজীবনের সাথে দয়ারামেরও ভাগ্য খুলতে থাকে। প্রথমে তিনি রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও পরে প্রতিভা, দক্ষতা, বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজার দেওয়ান পদে অধিষ্ঠিত হন। যশোরের রাজা সীতারাম যখন বিদ্রোহ করেন, নবাব মুর্শিদ কুলি খান নাটোরের রাজার সাহায্যে তাকে দমন করে নাটোরের কারাগারে বন্দী করে রাখেন। রাজা সীতারাম রায়ের পতনের পর দয়ারাম ছিলেন নাটোরের রাজা। পঞ্চম রাজা প্রমথনাথ রায় রাজবাড়ির সৌন্দর্যের জন্য ইতালি থেকে বিভিন্ন ভাস্কর্য এবং বিভিন্ন ফুলের গাছ নিয়ে আসে। শিক্ষা, সংস্কৃতি, মসজিদ, মন্দির নির্মাণে রাখেন অনন্য ভূমিকা। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে রাজবাড়ির ক্ষতিগ্রস্ত হলে পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনেন ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়।
প্রমোদনাথ রায় বড় ছেলে প্রতিভানাথ সপ্তম এবং শেষ রাজা হিসাবে এই রাজবাড়িতেই ছিলেন জমিদারি প্রথা উচ্ছেদ হওয়া পর্যন্ত। তো এই দীঘাপতিয়া গণভবনের অনেক ইতিহাস অনেকেরই জানা ছিল না, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারতেছেন। আর এখন যেগুলো দেখতেছেন সেই দীঘাপতিয়ার রাজা রামনাথের জীবন থেকে তখন পর্যন্ত যেগুলো গাছ আম গাছ ছিলেন সেগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছেন। খিরসাপাতি আম গাছ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছেন। পুরো মাঠ কত সুন্দর হয়ে আছে, আর গাছগুলো এত পুরনো হয়েছে যে গাছ থেকে আবার পরগাছা তৈরি হয়ে গিয়েছে। এখানে অনেক দর্শনার্থী আসে যারা ছবি উঠাচ্ছে এবং এই রাজবাড়ির ইতিহাসকে তারা ঘুরে ঘুরে দেখছেন। অনেকে জুটি, অনেকে ফ্যামিলি, অনেকে স্কুল থেকে, কলেজ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই উত্তরা গণভবনকে দেখার জন্য প্রতিদিন বাস, মাইক্রো, বিভিন্ন যানবাহনে করে দর্শনার্থী এই নাটোর রাজবাড়িতে আসে, গণভবনে আসে এবং এই 300 বছরের ইতিহাস মানুষ দেখে এখান থেকে শিক্ষা লাভ করার চেষ্টা করে। এই সাইটে দেখতেছেন কিছু লোক দেখছেন এবং ছবি তোলার চেষ্টা করতেছেন। আর এইগুলো এখানে কিছু গাছে যে স্পিকার দেখতেছেন এটা মাইকিংয়ের কাজে এবং মাঝে মাঝে খুব সুন্দর গান বাজানো হয়। এই বিল্ডিংটা আসলে প্রশাসনিক কার্যালয়েরই একটি অংশ। প্রশাসনিক কার্যালয় এইটি, এখানে বসে রাজা দয়ারাম তার রাজকার্য পরিচালনা করতেন। আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো এখানে রাজা সেই আমলের সেচ কার্য বা পানির পাম্প রয়েছে এবং এখান থেকে এইটা হচ্ছে সেই সময়কার পানির পাম্প এবং সেচ কাজ এটা দিয়ে চলতো। সে 300 বছরের পুরনো সেচ পাম্প এটা। দেখেন কত সুন্দর করে ইঞ্জিনিয়ারিং প্ল্যানে তৈরি হয়েছিল। সালটা দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে 1842 মনে হচ্ছে, সঠিক যদিও না, বোঝা যাচ্ছিল না। তো আমরা সামনের দিকে দেখব। আর নাটোরের রাজবাড়ি বা গণভবনের আরেকটি বৈশিষ্ট্য হলো এর চারিদিকে পরিখা বা পুকুর খনন করা রয়েছে, অনেকগুলো পুকুর রয়েছে এখানে। এটা ইটালিয়ান গার্ডেনের ভিতরের একটি অংশ। রাজা যখন রাজকার্যে করার সময় ক্লান্ত হয়ে পড়তেন তখন এই ঘাটে বসে ক্লান্তিটা দূর করার চেষ্টা করতেন। এখানে অনেক যুবক ছেলেপেলে এসেছে, তারা ছবি তোলার চেষ্টা করছে, ভিডিও করছেন। মূলত এইটাই হচ্ছে রাজবাড়ির প্রশাসনিক কার্যালয়, যেখানে বসে রাজা তার প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করতেন। এবং এর সামনে একটি রাজার মূর্তি দেওয়া আছে এবং দুই দিকে দুটি কামান দেওয়া আছে, যেটা রাজা সেই আমলে বিভিন্ন যুদ্ধ এবং বিদ্রোহ সময় তাদেরকে দমন করার কাজে ব্যবহার করা হতো। এই যে দেখতে পাচ্ছেন একটি কামান, এটার ডান দিকে একটি, বাম দিকে একটি কামান রয়েছে। অনেক দর্শনার্থী আজকে এসেছে। স্থাপত্য শিল্পটা কত মজবুত সেটা এটাকে না দেখলে বোঝা যাবে না। যদিও এটা
এর আগে একবার ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে রাজবাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তী রাজা, যিনি ছিলেন ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়, বড় ছেলে প্রতিভানাথ রায়, যিনি সপ্তম এবং শেষ রাজা হিসাবে এই রাজবাড়িটির সম্পূর্ণ সংস্কার করে। বিভিন্ন দেশ থেকে, ইতালি থেকে, ইংল্যান্ড থেকে, বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার এবং স্থাপত্য শিল্পী কারুকার্যগুলো নিয়ে এসে আবার আগের মতন করে তোলার চেষ্টা করেছেন, যা 1911 সালে নির্মাণ কাজ শেষ হয়, যেটা এখনও মানুষ দেখে চোখ জোড়ায়। এটাকে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নর হাউস হিসাবে ঘোষণা করেন, উত্তরা গণভবন হিসাবে এটাকে ঘোষণা করেন, এবং এরপর থেকে এটা উত্তরা গণভবন হিসাবেই পরিচিত পায় গোটা বাংলাদেশে। এবং এরপরে এটাকে জেলা পরিষদ এটাকে দেখভাল এবং নিয়ন্ত্রণ করে থাকে, দেখাশোনার ভার থাকে, এবং বিভিন্ন সময় এগুলো রং, বার্নিশ, পালিশ, সংস্কারের প্রয়োজন হলে এটা ডিসি অফিস থেকে এগুলোকে দেখাশোনা করা হয়। খুবই সুন্দরভাবে পরিচালনা করে আসতেছে এই রাজবাড়ি বা গণভবনটাকে। প্রশাসন এখন খুবই গুরুত্ব সহকারে এই ঐতিহাসিক পুরাকীর্তি বা ইতিহাসকে তারা লালন করার জন্য অনেক ধরনের চেষ্টা তারা করেছে। এখানে যদি বলি আমরা যে একটি সংগ্রহশালা, ডিসি মহোদয় তার নিজের এবং অন্যান্য আরও ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের অক্লান্ত পরিশ্রমে এবং মেধা দিয়ে একটি উত্তরা গণভবন সংগ্রহশালা নাটোরে তৈরি করেন, যেখানে রাজার ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র দেখানো হয়ে থাকে। তবে এখানে ভিডিও করা যদিও নিষেধ, এই জন্য ভিডিও করা নিষেধ হওয়াতে আমরা ভিডিওটি নিয়ে ভিতরে ঢুকতে পারছি না। আপনারা যে ছবিটা দেখছেন এই ছবিটাই হচ্ছে শেষ রাজার ছবি, এবং ভিতরে যেহেতু ভিডিও নিয়ে যাওয়া যাবে না এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা যারা দেখতে চান নাটোরে সশরীরে এসে 30 টাকার টিকিট কেটে, প্রথমে গেটে 20 টাকার টিকিট এবং ভিতরে 30 টাকার টিকিট কেটে আপনারা এই ইতিহাসের কালজয়ী সাক্ষী হয়ে থাকতে পারেন। কী করে রাজদরবার পরিচালনা হতো 300-400 বছর আগে, তার নিদর্শন এখনও নাটোরে রয়ে গিয়েছে। এবং নাটোরের আশপাশে যেমন পুঠিয়া রাজবাড়িতে এই ধরনের অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে। এই বিল্ডিংটা এটা হচ্ছে মাঝখানে যে ফুলের বাগান থাকে, সেটাকে এখন অনেক সুন্দর সুন্দর, শীতকাল শেষ হচ্ছিল বা শেষ হচ্ছে, সেটা এখন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগানো হয়েছে। আর এইটা সেই সময়কার জেলখানা, বা যারা অপরাধ করতো তাদেরকে এখানে বন্দি রাখা হতো। আর এইটা একটি তখনকার ব্যবহৃত কামান, এটাকে জেলখানা বলা হয়। এই ছোট্ট ছোট্ট যে জানালাগুলো দেখা যাচ্ছে, এই জানালাগুলো দিয়েই ভিতরে দেখা যায় ছোট্ট ছোট্ট ঘর আছে। এখানে যারা সেই সময় অপরাধ সংগঠিত করত তাদেরকে সাজা স্বরূপ এইখানে রাখা হতো। এটা সবচেয়ে বড় একটি কামান সেই সময়ে ব্যবহৃত, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা যদি এই যে দেখছেন সামনে বাম দিকে এই দেয়ালের ওই পারেও আমরা যাব। আমি যদি একটু ছোট করে কাছ থেকে দেখাই, ভিতরে খুব অন্ধকার, ভিতরে তেমন কোনো কিছু দেখা যায় না, খুব ছোট্ট একটি ঘর। এই পাশটাতে যদি দেখাই, সিঁড়িগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে, সেই সময়কার স্থাপত্য শিল্পের নিদর্শন এখনও রয়ে গিয়েছে। যুগের বিবর্তনে এখনও রয়ে গিয়েছে 300 বছরের ইতিহাস। কুমার প্যালেস বলা হয় এটাকে, কুমার প্যালেস। একটু যদি উপর থেকে দেখায় আপনাদেরকে, দেখেন একটু, সিঁড়িগুলো সেই আমলের মার্বেল পাথরের তৈরি এবং মোজাইক, সেই সময় মোজাইক না, সেই সময়ও টাইলস ছিল, তারই একটি উদাহরণ এটি দেখেন। আর কিছু গাছে ফুল এসছে। এই সামনে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাকে ইটালিয়ান গার্ডেন বলা হয়, যেখানে আমার হয়তো সময় স্বল্পতার কারণে ঢুকতে পারছি না, বা আমার অনুমতি নেই, অনুমতি নেওয়াটা হয় নাই। অনুমতি না নিয়ে ইতালিয়ান গার্ডেনে যাওয়া যায় না। অনেক দুর্লভ জিনিস, দুর্লভ গাছ, মহামূল্যবান গাছ, বিদেশি ফুল, কিছু ইংল্যান্ড থেকে নিয়ে আনানো সেই সময়কার রাজাদের কিছু স্ট্যাচু আছে, নারী মহিলাদের স্ট্যাচু, মানে নারী মূর্তি রয়েছে, খুবই মূল্যবান গ্রানাইট পাথরের, কোষ্টি পাথরের। এই জন্য আমরা, আর এই বাম সাইডে নারীমহল, রানীঘাট, জাতির জনক বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো হৈমন্তী গাছ আছে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আর সোজা আপনি দেখতে পাচ্ছেন, সোজা যে দরজাটা, এটা হচ্ছে সংরক্ষিত এলাকা এবং ইতালিয়ান গার্ডেন নামে পরিচিত। এখানে ঢুকতে হলে অবশ্যই ডিসি বা ইওনো স্যারের পারমিশন লাগে। তো সেদিকে আমরা আজকে যাব না। চলুন দেখি, এদিকে একটা ছোট মিনি চিড়িয়াখানা আছে এবং রানীমহল বলা হয়, বা কিছু প্রাণী রয়েছে, যেমন হরিণ, তারপরে বানর, তারপর আপনার ময়না পাখি, তারপরে এই ধরনের কিছু স্বল্প পরিসরে ছোটো একটা চিড়িয়াখানা আছে, এটা দেখবো। আর এটা বাগান, পুকুরে যাওয়ার আগে একটা বাগান, ফুলের বাগান। এখানে রানীমহল ঘাট আছে। রাজা যখন এখানে রাজদরবারে থাকে বা রানী যখন এখানে আসে, তখন সে এই ঘাটে বসে ঘাটটা ব্যবহার করত। এবং অনেকেই ছবি তোলাতে ব্যস্ত রয়েছে, অনেক দর্শনার্থী এসেছে আজকে। তো চলুন দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে স্বহস্তে লাগানো হৈমন্তী গাছ। এই হৈমন্তী গাছটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বহস্তে রোপণ করেছেন। হ্যাঁ, এর পাশে আছে বেল গাছ, বেল গাছে অনেক বেল ধরেছে। হ্যাঁ, এই হৈমন্তী গাছটা জাতির জনকের স্বহস্তে লাগানো গাছ। আর এই পাশে ডান দিকে এটা হচ্ছে চিড়িয়াখানা বলা হয়, মিনি চিড়িয়াখানা। তো মিনি চিড়িয়াখানাতে কিছু দুর্লভ হরিণ আছে, চিত্রা হরিণ, মায়া হরিণ। হ্যাঁ, এখানে কিছু অনেক বাচ্চারা আসে, যারা এই হরিণ বা প্রাণীদেরকে দেখে অনেক মজা পায়। তো এখানে 10 থেকে 15টা হরিণ রয়েছে। বাম দিকে আমরা একটু অগ্রসর হয়ে দেখাবো আপনাদেরকে, এখানে আরও কিছু প্রাণী রয়েছে। তো চলুন বাম দিকে অগ্রসর হই। এইখানে আরেকটি বড় হরিণ দেখেন, মাথায়
শিংগুলো অনেক বড় হয়েছে। এই হরিণটির সাইজটা অনেক বড়, আমাদের দিকে তাকানোর চেষ্টা করছে। এবারে মাথা ঘোরাবে আমাদের দিকে। এইখানে আর একটি হরিণ। এইবারে আমরা বাম দিকে যাব, যেখানে বানর রয়েছে, ময়না পাখি রয়েছে, হরিণ, শ্যামল, শ্যামা তাদের নাম। এটা একদম শেষ প্রান্তে রাখাও রয়েছে কিছু প্রাণী, যদিও অনেক দূরে ফাঁকা জায়গায় এটা। অনেকেই দেখে আসতেছে, বাবার অনেকে দেখার জন্য যাচ্ছে। এখানে একটি ময়না পাখি আছে, ময়না পাখিটি কথা বলতে পারে। আপনাদেরকে শোনাবো সেই কথা। এখানে একটি বানর রয়েছে, আর এইখানে বানরটি ঘুমিয়ে রয়েছে। এইখানে একটা পাখি রয়েছে। আফ্রিকান গ্রে প্যারট। এইখানে রয়েছে এইখানে কিছু পাখি রয়েছে। আর আমাদের ডান দিকে দেখাবো এখন আপনাদেরকে, নিচে রয়েছে বিনিপুষ, আর ওপরে আছে টিয়া পাখি। একটা টিয়া পাখি রয়েছে, এ শুধু বলতে পারে কেমন আছো। ওকে যদি আমরা জিজ্ঞাসা করি কেমন আছো, ও নিজের থেকে বলে কেমন আছো। এই একটি কথাই শুধু সে বলতে পারে, কেমন আছো। তো শুনুন ময়না পাখির মুখে কেমন আছো ডাকটি। সাগর মামা ছিল যে বড় দেখি না, তুইও ডাকছে তো তো চলুন আমরা এবার ডান দিকে যাই। আমরা এখানে এখন দেখব রানীমহলের ঘাট। রানীমহলের ঘাট এখনো ঘুমাচ্ছে বানরটি। এই সোজা দেখা যাচ্ছে পুকুরের ওই পাশটাতে রানীমহলের ঘাট, যেটাকে রানীমহল ঘাট বলা হচ্ছে। রানী এই ঘাটে হয়তো বা একসময় গোসল করতেন তিনি যখন ছিলেন, আজ থেকে বহু বছর আগে। অনেক দর্শনার্থী ছবি তুলছে, ভিডিও করছে, ঘুরে ঘুরে দেখছে। অনেকে আবার এই সুশীতল ছায়া গাছের ছায়াতে বসে আরাম করছে, অনেকে ছবি তুলছে। আর একটু সামনের দিকে যদি এগিয়ে যায়, রানীর ঘাটে অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে। রানী যখন এখানে তার দাসীদের নিয়ে, বা রানী যখন তাদের দাসীদের নিয়ে এখানে পুকুরে আসতেন বা নিজের কাজের জন্য আসতেন, তখন সাথে দাসীরা থাকতো এবং তার বসার জন্য দুই দিকে দুইটা জায়গা আছে, এবং রানী যেখানে বসতো সেই জায়গাটাও এখানে আছে। এই পুকুরে রানী গোসল করতেন বা নিজের প্রয়োজনে ব্যবহার করতেন। অনেকেই ছবি তুলছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করছে। এখন আমের সময়, গাছে গাছে অনেক আমের মুকুল এসছে। আর কিছুদিন পর হয়তো দেখা যাবে যে প্রচুর আম ধরে আছে। রাজবাড়ির বা দীঘাপতিয়ার এই রাজবাড়ির মধ্যে অনেক
বড় বড় আম গাছ রয়েছে, বিভিন্ন ফলের গাছ রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ ফল হয়। বিশেষ করে আম আম খুব ভালো হয় এখানে, খুব বিখ্যাত এবং খুব ভালো জাতের আম গাছ আছে বিশাল বিশাল, যেগুলো কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে। আর এই বাগানটা অনেক সুন্দর, রানীর হাতের বাগান। রানী এই বাগানেই তার সময় কাটাতেন। অনেকে এখন বাচ্চাদের নাতিদের নিয়ে আসে, অনেকে আবার অনেক সময় প্রিয়জনদের নিয়েও এখানে ঘুরতে আসে। একটু একাকিত্বে সময় কাটানোর জন্য এই নাটোর রাজবাড়ির রানীমহল বাগান ঘাটে এসে তারা সময় অতিবাহিত করে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের ইতিহাসকে বুকে লালন করবেন এবং ইতিহাসকে ধরে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য সবাই মিলে আমরা উদ্যোগ নিব। এবং সর্বশেষ একটি কথাই সবার উদ্দেশ্যে বলবো, আমরা যেখানে যেভাবে আছি প্রত্যেককে জায়গা থেকে আমাদের এই বাংলাদেশ যথা মাতৃভূমিকে ভালোবেসে যাব, সুন্দর করার জন্য যে যতটুকু পারি ততটুকু সেখান থেকে দেশের জন্য, মাতৃভাষার জন্য, মাতৃভূমির জন্য, নিজের মায়ের জন্য করে যাব। তবেই আমরা একদিন সুখী সমৃদ্ধ দেশ হিসাবে নিজের বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখতে পাব এবং আমরা এই দেশের জনগণ হিসাবে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।